শ্যামল, তুই শুধু আমার বন্ধুই না, তুই রেখার ডাক্তার। অবশ্যই বন্ধু স্ত্রীর প্রতি কর্তব্য আমার অব্যাহতই থাকবে। আপনি জানেন আমার মা নেই, এই দিদি আমাকে মায়ের স্নেহ দিয়েছে, আমাকে বুকে করে আগলে রেখেছিল। সেই দিদিকে আমি আপনার হাতে তুলে দিলাম। আমি জানি না আর তোর সঙ্গে কোনোদিন দেখা হবে কিনা। আপনি দেখবেন আমার দিদির জন্য আপনাদের বাড়িতে কোনো অনাদর না হয়, অপমান না হয়। আপনি জানেন আমার দিদি অসুস্থ, ও বাড়িতে গিয়ে আমার দিদির জন্য কিছু একটা হয়ে যায়, তখন আমার দিদিকে এই বেনারসি পরিয়ে ছেঁড়া পুতুলের মতো চিতায় তোলার আগে আমাকে একটা খবর দেবে না? ও কথা বলো না ভাই। চলো। অনল, কোন সাহসে তুই একে এই ঘরের বউ করে এনেছিস? যে সাহস থাকলে একজন পুরুষ একজন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে। অনল, হ্যাঁ মা, তোমার অন্ধ আভিজাত্যের ক্ষমতার শাসন ফলাতে গিয়ে আজ অজয় আর শিখার জীবনটা নষ্ট হতে বসেছে। আর সে শাসন যদি তুমি আমার উপর ফলাতে চাও, আমি তা সহ্য করব না। আর রেখা যদি তোমার পুত্রবধূ মর্যাদা না পায়, তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে আমি বাধ্য হব। অনল, তুই আমার মুখের উপর। দিদি, কি হচ্ছে কি? রেখা এখন এই বাড়ির বউ, ওকে সাদরে বরণ করাই তো আমাদের কর্তব্য। যাও শিখা, যাও, ওকে ভেতরে নিয়ে যাও। এসো বৌদি। রেখা, তুমি পারবে না আমার মাকে আপন করে নিতে? আমাকে তুমি আশীর্বাদ করো, আমি নিজের জীবন দিয়েও আমি যেন তোমার মা এই সংসারকে আপন করে নিতে পারি। শিখা, মনের মধ্যে অনেক আশা ছিল তুমি আর আমি মিলে দুজনে সুখের ঘর বাঁধব, কিন্তু তা হয়নি। ওই ছোট লোকটা ঝড়ের মতো এসে সমস্ত এলোমেলো করে দিল। এনিওয়ে, ফরগেট ইট। তুমি যদি বলো তাহলে এখন আমি রাজি। বিজয়দা, বাঁদরের গলায় মুক্তোর মালা শোভা পায় না, কথাটা মনে রেখো। অজয়ের খাটা শুকলেও দাগটা রয়ে গেছে এখনো, মুছে ফেলতে সময় লাগবে।